ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের নতুন একটা ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে ভৌত পরিবেশের অধ্যায় ভৌত পরিবেশ। এই ভৌত উপরে যে আমরা দুটো ভিডিও এর আগে আপলোড করে দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের এক নম্বরের যে প্রশ্নগুলো সেটা আমরা সলভ করেছি। মানে পঁয়ত্রিশটা করে 70টা মতো প্রশ্ন সলভ আমরা করেছি। ঠিক আছে, এবারে যে প্রশ্নগুলো সলভ করবো এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, আজকে আমরা 2 নম্বরের 7টা প্রশ্ন সলভ করব ঠিক করেছি। চলো দেখে নেওয়া যাক 7টা প্রশ্ন। আর তার আগে বলি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে নিও, যাতে আর তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে জানো তোমাদের কাছে সেটা চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো এই পর্যন্ত তাই প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই। ঠিক আছে, তো চলো আজকের প্রথম যে প্রশ্নটা আছে, দেখো, বেলে মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। কী দুটো বৈশিষ্ট্য? সেটা হচ্ছে একটা, বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। তোমরা এই বৈশিষ্ট্য লিখতে পারো যে বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে, এটাও একটা বৈশিষ্ট্য হয়। আমি এছাড়াও আর যে বৈশিষ্ট্য দুটো হয় সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম একটা, এই মাটির উর্বরা শক্তি কম, এই একটা। তারপর এঁটেল মাটির দুটি বৈশিষ্ট্য, এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি আর এই মাটির উর্বরা শক্তি কম। তোমরা এই বৈশিষ্ট্য লিখতে পারো যে এঁটেল মাটিতে কাদার ভাগটা বেশি থাকে, এটা একটা বৈশিষ্ট্য। তবে দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। কি? যে এই মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমান থাকে, সমান হওয়ায় এই মাটির জলদান ক্ষমতা মাঝারি মানের। ঠিক আছে, মানে না বেশি না কম, মাঝারি মানের। এই মাটি খুব উর্বর হয়। ঠিক আছে, এটা। এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, উর্বর মাটি কাকে বলে? যে মাটি থেকে উদ্ভিদ তার স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য প্রয়োজন মতো ও নির্দিষ্ট পরিমাণে কী করে, যে বিষাক্ত দ্রব্যমুক্ত খাদ্য উপাদান সংগ্রহ করতে পারে, তাকে উর্বর মাটি বলে। মানে সেই রকম মাটি হবে যেখান থেকে কি উদ্ভিদ তার স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য কী করবে, প্রয়োজন মতো সে নির্দিষ্ট পরিমাণে এমন খাদ্য উপাদান সংগ্রহ করবে যেখানে কোনো বিষাক্ত থাকবে না। ঠিক আছে, বিষ থাকবে না, সেই রকম খাদ্যদ্রব্য মানে বিষাক্ত মুক্ত খাদ্য উপাদান সংগ্রহ করতে পারবে যে মাটি থেকে, সেই মাটিকে আমরা বলবো উর্বর মাটি। এখানে পুষ্টি বলতে কি, পুষ্টি মানে কি হয়? পুষ্টি বলতে এখানে যেটা বোঝাচ্ছে পুষ্টির জন্য মানে মানে সে তো বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যেন ফুল ফল এগুলো যেন ভালোভাবে হয়। ঠিক আছে, যদি পুষ্টি যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ফুল ফল এগুলো হবে না, গাছের বৃদ্ধিও ঠিকঠাকভাবে হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে পুষ্টি। বোঝা গেল? এবার পরবর্তী প্রশ্ন দেখো, যে কেঁচোকে স্বাভাবিক কর্ষক বলা হয় কেন? কর্ষক বলতে কি, মাটিটাকে কর্ষিত করা। ঠিক আছে, যেমন আমরা কোদাল দিয়ে মাটি কোপানো বলা হয়, মানে কুপিয়ে কী করে, উপরে মাটি নিচে করি না, কুপিয়ে সেটাই, সেই কাজটা কেঁচো করে, সেই জন্যে কেঁচোকে স্বাভাবিক কর্ষক বলা হয়। সেটাকে আমরা কত সুন্দর করে লিখতে পারি, দেখো, বলছে কেঁচোকে এরম লিখবো যে কেঁচোকে স্বাভাবিক কর্ষক বলা হয় কারণ কেঁচো নিচের মাটিকে উপরে এবং উপরের মাটিকে নিচে নামিয়ে এবং মাটিতে বায়ু চলাচল ঘটিয়ে মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে বিশেষ সহায়তা করে। এই কাজটা করে কেঁচো। কী করে? উপরের মাটি নিচে করে আর নিচের মাটি উপরে তোলে, উপরের মাটি নিচে নামিয়ে দেয়। এর ফলে কি হয়, বায়ুটা উপরের নিচে চলাচল করতে পারে, মাটির ভিতরে প্রবেশ করতে পারে, যার ফলে কি মাটিটা উর্বর হয়, আরও উর্বরা শক্তিটা বৃদ্ধি পায়। এই কাজটা কেঁচো করে বলে কেঁচোকে আমরা বলি কি, কর্ষক, স্বাভাবিক কর্ষক। মানে স্বাভাবিকভাবে কারোর সাহায্য ছাড়া আমরা তো কোনো কিছু দিয়ে মাটিটা কর্ষিত করছি না, এটা স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে মাটির কাজ। কে করছে? কেঁচো। তাই কেঁচোকে স্বাভাবিক কর্ষক বলা হয়। এছাড়া এই এই প্রশ্নটাই ঘুরিয়ে পড়তে পারে যে কেঁচো কৃষক বন্ধু বলা হয় কেন? উত্তরটা একই হবে। ঠিক আছে, তখন স্বাভাবিক কর্ষক, এখানে উত্তরটা একই, কারণ কেঁচো নিচের মাটিকে উপরে করে, উপর নিচে করে গিয়ে উর্বরা শক্তি বৃদ্ধি করে। তাই মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করলে কী হয়, তখন কৃষকের লাভ হয়। মাটি যত উর্বর হবে তত কি ফসল ভালো ফলবে। ঠিক আছে, যার জন্যে বলা হয় কেঁচোকে কৃষক বন্ধু বলা হয়। ঠিক আছে, এটা এই প্রশ্নও করতে পারে, তার উত্তরও এটি একই হবে। তার উত্তর আর একটু বাড়িয়ে যদি বলা, এটা বলার পর বলে এর ফলে কি মাটি উর্বর হলে ফসল ভালো হয়, যার ফলে কৃষকের উপকার হয়। এইভাবে কেঁচো কৃষককে সাহায্য করে, তাই কেঁচোকে কৃষক বন্ধু বলা হয়। এভাবেও বলতে পারে। ঠিক আছে, এভাবে তখন বলে দেবে। তারপরে দেখো বলেছে, কোন মাটি ধান চাষের জন্য ভালো ও কেন? কোন মাটি ধান চাষের জন্য ভালো?
যে ধান চাষের জন্য ভালো হচ্ছে এঁটেল মাটি, ঠিক আছে? ধান চাষের জন্য ভালো এঁটেল মাটি, কারণ এই মাটিতে সহজে জল জমে, অর্থাৎ এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি। মানে ধান চাষের জন্য তো জল ধরে রাখার প্রয়োজন, সেই জন্য যদি অন্য কোনো মাটি হয়, সেটা বেলে মাটি হয় যদি, আর দোআঁশ মাটি হয়, দোআঁশ মাটিতে মাঝারি মানে জল কম ধরে ধরে থাকবে, মাঝারি মাছ ধরে থাকবে, কিন্তু এঁটেল মাটি হলে বেশি জল ধরে রাখতে পারবে। সেই জন্য বলা হয়েছে এঁটেল মাটিটা উপযুক্ত ধান চাষের জন্য। এঁটেল মাটি কারণ হচ্ছে এই মাটিতে সহজে জল জমে, অর্থাৎ এটির জল ধারণ ক্ষমতা খুব বেশি, এইটাই হচ্ছে কারণ। বাঁওড় কি? বাঁওড় কি দেখো, নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, তাকে বলে বাঙর। নদীর যে নদীতে বাঁক আছে, সেই বাঁকের কাছ থেকে কিছুটা নদী থেকে আলাদা হয়ে গিয়ে একটা জলাশয় হয়ে গেল, ঠিক আছে? যেখানে কি না নদী থেকে আলাদা হয়ে বদ্ধ একটা জলাশয় হয়ে গেল, জলা হয়ে যায়, সেই জলাটাকে তখন বলা হয় বাঙর। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের 7টা প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে, এই উত্তরগুলো যেভাবে দিয়েছি সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।